আমরা জানি যে ভারতে নির্বাচন চলছে এবং ভারতে আজ সপ্তম এবং শেষ দফার ভোট গ্রহণ চলছে। ভোট গ্রহণের কি পরিস্থিতি সেটি আমরা জানবো। আমাদের সাথে সার্বিকভাবে নির্বাচন পরিস্থিতি নিয়ে কথা বলতে অতিথি হিসেবে যুক্ত আছেন অধ্যাপক ডক্টর বশির আহমেদ। আপনাকে স্বাগত জানাচ্ছি ৭১ সকালে। শুভ সকাল। আপনার সঙ্গে আমরা আলোচনায় আসবো, আপনি আমাদের সঙ্গে থাকুন। কিন্তু ভোট কেন্দ্রের কি অবস্থা এই মুহূর্তে, যেহেতু সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, একটু জেনে আসি। আমাদের সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী কলকাতা থেকে যুক্ত হচ্ছে। সত্যজিৎ, কোন কেন্দ্রে আপনি এখন আছেন? ভোট গ্রহণ কেমন চলছে? কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা ভোটারদের ভোট দিতে জানাবেন। দেখুন, আমি সকাল থেকে উত্তর কলকাতার বিভিন্ন বুথে বুথে ঘুরেছি এবং যেটা দেখা গেছে যে লম্বা লাইন। আপনি জানেন যে দিনের শুরু থেকেই কিন্তু মানুষের একটা ভোট দেওয়ার প্রবণতা থাকে, কারণ একদিকে রোদ, অন্যদিকে আবার বৃষ্টির পূর্বাভাস আছে। তো সব মিলিয়ে কিন্তু সকালের দিকে দেখা গেছে বুথ কেন্দ্রগুলোতে ভোট। আপনাকে বলে রাখি যে মোট কিন্তু ৯টা আসনে ভোট হচ্ছে এই শেষ দফায়। তো যার ভিতরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার, যিনি মমতা ব্যানার্জির ভাতিজা, পাশাপাশি সায়নী ঘোষ অভিনেত্রী যাদবপুর, আবার অন্যদিকে আছে এই উত্তর কলকাতার তৃণমূল থেকে আসা এসেই কিন্তু বিজেপির প্রার্থী হয়েছেন তাপস রায়। এরকম কিন্তু উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, উত্তর কলকাতা এবং মধ্য কলকাতা, বাংলাদেশ লাগোয়া বসিরহাটের সন্দেশখালী, এরকম মোট সব মিলে কিন্তু ৯টা আসনে ভোট হচ্ছে। তো সকাল থেকে পুকুরে ফেলে দেওয়া হয়েছে। আবার কোথাও কিন্তু এজেন্টকে, বিশেষ করে পশ্চিমবঙ্গের যে শাসক দল রাজ্যের তৃণমূল, তাদের বুথ এজেন্টকে কোথাও ঢুকতে বাধা, কোথাও কেন্দ্রের শাসক দল বিজেপির এজেন্টকে বুথে ঢুকতে বাধা। এরকম কিন্তু খন্ড খন্ড চিত্র এবং তাগিরে মারামারি, কোথাও ঠেলাঠেলি এরকম হয়েছে। এবং পাশাপাশি গতকাল রাত থেকে দক্ষিণ ২৪ পরগনা এবং উত্তর ২৪ পরগনার মথুরাপুর, ডায়মন্ড হারবার এবং বসিরহাটের সন্দেশখালী, এই ৩ আসনের বিভিন্ন জায়গায় কিন্তু মারধরের অভিযোগ, কোথাও পুলিশের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ। তো সব মিলিয়ে একটা অশান্তি, আতঙ্কের আবহে ভোট হলেও বুথ কেন্দ্রগুলিতে কিন্তু যথেষ্ট কড়া নিরাপত্তা, কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ দিয়ে কিন্তু এখানে ভোট হচ্ছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি, দেখুন, এখানে কিন্তু সংবাদ মাধ্যমকেও ঢুকতে দেওয়া হচ্ছে না। আমি একটু ছবিটা দেখাবো যে একদম কড়া নিরাপত্তায় কিন্তু এখানে নির্বাচন হচ্ছে এবং লাইনে ভোটাররা আছেন। রাজ্য পুলিশ, কেন্দ্রীয় পুলিশ সবাই কিন্তু এখানে আছে। তো এই যে পরিস্থিতি, এরকম একটা কড়া নিরাপত্তা, অতীতে কিন্তু এত কড়া নিরাপত্তা বুথ গুলোতে দেখা যায়নি। আপনি জানেন যে অন্যান্য বারের তুলনায় এবার কিন্তু আর কি ভোট দানের সংখ্যার যে শতাংশের হার, সেটা কিন্তু কম। তার একটা কারণ নির্বাচন কমিশন বলছে যে ছাপ্পা হচ্ছে না। আপনার মানে যেটা হয়ে থাকে পশ্চিমবঙ্গে, যে প্রত্যেকটা বুথে কিন্তু ১০০০ করে ভোটার থাকে, তার ভিতরে প্রায় টার্গেট থাকে রাজনৈতিক দলগুলোর ১০০টা করে গড়ে কিন্তু ছাপ্পা করার। এবার দেখা যাচ্ছে সেটা কিন্তু ৫০টা করতে গিয়েও হিমশিম খাচ্ছে। অর্থাৎ এখানে কিন্তু ৫% মতো কমে গেছে বুথ হিসেবে। তো সব মিলিয়ে এরকম ভাবেই কিন্তু ভোটের হার একটা কম। আর একটা হচ্ছে পরিযায়ী শ্রমিক, যারা বিভিন্ন জায়গায় শিক্ষিত হোক কিংবা নিরক্ষর হোক, প্রত্যেকেই আর কি যারা বিভিন্ন জায়গায় কর্মরত, তারা কিন্তু ভোট দিতে আসেনি। ঠিক তেমনি ভাবে আরেকটা অংশ কিন্তু যে আর কি চলমান রাজনীতি, সেই রাজনীতিতে বিরক্ত হয়ে কিন্তু বুথমুখী হয়নি। এবং সার্বিকভাবে ভোটার উপস্থিতি অনেকখানি কমে গেছে, যেটি আমরা আপনার পেছনের বুথেও দেখতে পাচ্ছি যে ভোটার উপস্থিতি বেশ, এমনকি গত দফার যে নির্বাচন তার তুলনায়ও কম। আপনি খবর রাখতে থাকুন, পরবর্তী সংবাদ সংযোগগুলোতে নিশ্চয়ই আপনার কাছে আমরা আবারও ফিরবো আরও তথ্য জানবার জন্য। আরও অন্যান্য বুথে নিশ্চয়ই আপনি যাবেন। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী কলকাতা থেকে। সার্বিকভাবে আমরা নির্বাচন পরিস্থিতি নিয়ে ভারতের আলাপ করতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন অধ্যাপক ডক্টর বশির আহমেদ, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। শুভ সকাল। এই যে ভারতে নির্বাচন চলছে এবং যেটি গণমাধ্যম, বিশেষ করে সামাজিক মাধ্যমে নানা ধরনের খবরাখবর কিন্তু আমরা দেখতে পাচ্ছি, অনেক গুজবও দেখতে পাচ্ছি, অনেক লড়াই দেখতে পাচ্ছি। আমরা দেখেছি গতকাল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যার আসনে আজ নির্বাচনের ভোট গ্রহণ হবে, তিনি ধ্যানেও বসেছেন এবং সেই ফুটেজ যখন বিজেপির পক্ষ থেকে তাদের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে, সেটি নিয়ে তুমুল সমালোচনা করেছে বিরোধী দল।
সার্বিকভাবে নির্বাচনী পরিস্থিতি দেখে আপনার কি মনে হচ্ছে যে এবারের নির্বাচনে কাদের দিকে পাল্লা ভারী হবে? কারণ আমরা রাহুল গান্ধীকেও যথেষ্ট এবারে নির্বাচনের আগে, নির্বাচনের সময়ে আমরা সক্রিয় থাকতে দেখছি। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। যে ভারত হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় গণতন্ত্র, এবং এই নির্বাচন 18তম যে লোকসভা নির্বাচন সেটি শুরু হয়েছে 19শে এপ্রিল, এবং আজকে সেটার সমাপ্তি এবং অন্তিম পর্যায়ে বলা হচ্ছে। সেখানে প্রায় 100 কোটি কাছাকাছি লোক ভোট দিচ্ছে। তো পৃথিবীতে 44 দিন ব্যাপী যে বিশাল নির্বাচন, সেই নির্বাচন নিয়ে কিন্তু বিশ্বে গণতন্ত্রকামী দেশ হিসেবে পৃথিবীর কিন্তু নজর ছিল সমগ্র, এবং প্রতিবেশী হিসেবে অবশ্যই বাংলাদেশি এবং সাউথ এশিয়ান আমাদের তো নজর ছিল। তো এই নির্বাচন, এত দীর্ঘ একটি নির্বাচন, এটা অবশ্যই ভারতের একটি তাদের একটি প্রথা। তারা নির্বাচনটি দীর্ঘ সময় ব্যাপী করে। এর মধ্যে একটু আগে যে আলোচনা দেখেছিলেন, সেখানে ভোটার উপস্থিতি, সেখানে নির্বাচনী সহিংসতা, এগুলো কিন্তু ভারতের নির্বাচনী সংস্কৃতিতে থাকে। কারণ সেখানে তুমুল আপনার প্রতিযোগিতা হয়, এবং আমরা দেখেছি যে এই প্রতিযোগিতায় একদিকে ইন্ডিয়া জোট, আরেকদিকে নরেন্দ্র মোদীর বিজেপির জোট, এনডিএ জোট কিন্তু অংশগ্রহণ করছে। এবং এই নির্বাচনের আগে থেকেও, কারণ আপনি জানেন যে এবার নরেন্দ্র মোদী থার্ড টাইম হতে যাচ্ছে, যদি তিনি নির্বাচিত হন তাহলে তৃতীয়বারের মতো তিনি প্রধানমন্ত্রী হবেন। ফলে এই নির্বাচন নিয়ে কিন্তু অনেক ধরনের বিতর্ক, অনেক ধরনের আগ্রহ আছে। তো এখন যেটা বললেন যে কন্যাকুমারীতে তিনি কিন্তু ধ্যানে আছেন, 48 ঘন্টার জন্য ধ্যান। তো এই ধ্যান নিয়ে, ধ্যানের যে ফুটেজ নিয়ে কিন্তু কংগ্রেস সহ বিভিন্ন দল সমালোচনা করেছে যে নির্বাচনের এই শেষ মুহূর্তে এসে তিনি যে ধ্যানে বসেছেন, সেটা 1951 সালে যে নির্বাচনে গণপ্রতিনিধিত্ব আইন অনুসরণ করে না। তাছাড়াও এই নির্বাচনের ক্ষেত্রে বিজেপি নানা ধরনের, আপনি জানেন যে সেখানে ধর্মীয় বিভাজন, সাম্প্রদায়িকতা, সেখানে এগুলো কিন্তু এসছে, এবং ভারতের সংবিধান, গণতন্ত্রের প্রতি নানা ধরনের হুমকি তারা ক্ষমতায় গিয়ে যেগুলি করেছে, নাগরিকত্ব আইন, সেগুলো কিন্তু পুরো আলোচনায় ছিল। এখন এই আলোচনার মধ্যে দিয়ে আসলে কতটা বাস্তবে এটা প্রয়োগ হবে বা বাস্তবে আসবে, সেটা নিয়ে নানা ধরনের যেটা বিভিন্ন বিশ্লেষণ আসছে, বিভিন্ন রকম খবর আসছে, কিন্তু সেই খবরের যথার্থতা বা গ্রহণযোগ্যতার জন্য আমাদেরকে কিন্তু 4 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে আর কি। 4 তারিখে ফলাফল ঘোষণা হবে। যদি ছোট্ট করে একটু জানতে চাই জনাব বশির আহমেদ, যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হচ্ছে কিন্তু এরই মধ্যে যে নরেন্দ্র মোদী হয়তো এবার আর জিততে পারবেন না। আপনার পরিস্থিতি পর্যবেক্ষণে আপনার বিশ্লেষণ কি বলে? হ্যাঁ, প্রথম তো ধরেন নরেন্দ্র মোদী যেভাবে শুরু করেছিলেন যে 543 আসনের মধ্যে 400 আসন তারা লাভ করবেন, এই ধরনের একটা প্রত্যাশা তাদের মধ্যে জন্ম হয়েছিল। কিন্তু নির্বাচন শুরু হওয়ার পর থেকে কিন্তু আমরা দেখেছি, আপনি যেটা বলেছেন যে এই উত্তাপটা কিন্তু কমে আসছে, অর্থাৎ বিজেপিকে এবার খুবই প্রতিদ্বন্দ্বিতার মধ্যেই পড়তে হবে বলে আমাদের ধারণা। তবে এখন যেটা হচ্ছে যে এই যে সমগ্র পৃথিবীতে গণতন্ত্র কিন্তু ডিক্লাইন, তো সেখানে ভারতবর্ষ কিন্তু এর বাইরে নয়। এখন এই যে ধর্মীয় কার্ড বা এক্সট্রিম বা জাতীয়তাবাদী যে স্লোগানকে ব্যবহার করে, ধর্মকে রাজনৈতিক টুল হিসাবে ব্যবহার করে যেভাবে আপনার নির্বাচনী বৈতরণী পার হয়, সেটা কিন্তু ভারত ইতিমধ্যে, বিশেষ করে নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে ভারত, সেটা কিন্তু দেখিয়েছে। এবং অর্থনৈতিক উন্নয়ন এবং বিশ্বে ভারতের অবস্থানকেও কিন্তু তিনি তুলে ধরেছেন। ফলে সামগ্রিকভাবে বিজেপির সাথে একটি হাড্ডাহাড্ডি বা একটা তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে আমাদের বিশ্বাস। কিন্তু সেখানে সেই প্রতিদ্বন্দ্বিতা কতটুকু সেখানে তারা অর্জন করবে, কারণ এই যে ইন্ডিয়া জোটের মধ্যেও কিন্তু অনেক বিরোধ আছে। আপনি জানেন যে আসন ভিত্তিক কিন্তু সেখানে সমঝোতা হয়নি। যদিও এই যে আমরা যদি কলকাতার কথাই ধরি বা পশ্চিমবঙ্গেই ধরি, সেখানে দেখবেন বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের বিপক্ষে অবস্থান নিয়েছে কংগ্রেস এবং সিপিএম। তো এইরকম কিন্তু আসন ভিত্তিক কিন্তু অনেক ধরনের সমঝোতা হয়নি। ফলে সামগ্রিকভাবে যদি আসন ভিত্তিক সমঝোতা হতো, সেক্ষেত্রে হয়তো বিজেপিকে পরাজিত করাটা অনেক সহজ হতো। কিন্তু আমরা বিভিন্ন রাজ্যেই দেখেছি, সেখানে যেরকম সমগ্র ভারতের রাজনীতিতে যে ধরনের একটি ইন্ডিয়া জোট তারা সাড়া জাগিয়েছিল, কিন্তু আসন ভিত্তিক সেই সমঝোতাটা কিন্তু আমরা লক্ষ্য করিনি। ফলে
এই প্রতিদ্বন্দ্বিতাটা যে একদম বিজেপি হেরে যাবে বা বিজেপিকে পর্যদস্ত করা যাবে সেরকম প্রতিদ্বন্দ্বিতা তৈরি করা কিন্তু কঠিন হবে, কারণ গত ইলেকশনও কিন্তু আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গের কথা যদি ধরেন এখানে 42টি আসন আছে, তার মধ্যে 18 এবং বিজেপিকে খুব 22 বেশি শক্ত অবস্থানে আমরা দেখতে পাইনি এবারও। আপনি যেটি বলছিলেন, হয়তো তাদেরকে তুমুল প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আমাদের সাথে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর বশির আহমেদ।